আজানের সুর ভেসে আসছে। সুফিয়ানের ঘুম ভাঙে আজানের সুরে। সে অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে। পাশে থাকা পাত্র থেকে জল ডগডগ করে খেয়ে নিল। কপালে গাম জমেছে। হাত দিয়ে মুছে ফেলল। হৃদস্পন্দন স্বাভাবিক নয়। রাঙ্গার ধ্বনি ভেসে আসলো। সুফিয়ান বিছানা থেকে নেমে শালটা পেঁচিয়ে দরজা খুলে ঘরের বাইরে আসলো। রাঙ্গা ছটফট করছে। গাছে খড় জল আছে। ও খাচ্ছে না। ওর পেটের দিকে তাকালো। পেট খালি খালি লাগছে। নিশ্চয়ই সে কখন থেকে খায়নি। রাঙাকে কিনে আনার পর থেকে ও না খেয়ে থেকেছে এমনটি হয়নি। আজ খায়নি। চোখে জল ওর। সুফিয়ান আলতো হাতে ওকে ছুঁয়ে দিল। রাঙ্গা আবারও দনি তুলল। চোখ থেকে ওর জল পড়ছেই। সুফিয়ান নরম গলায় বলল, কি হয়েছে তোর? তুইও কি আমার মতো খারাপ স্বপ্ন দেখেছিস? রাঙা নিশ্চুপ। এবার শুধু ন্যাজ নাড়াচ্ছে। সুফিয়ান বলল, স্বপ্ন সবসময় সত্যি হয় না। স্বপ্ন অর্থহীনও হয়। ভয় পাস না, আমি আছি তো। আজ সকাল থেকেই পুরো গ্রাম নিস্তব্ধ। সকালে মোরগ ছিল সুফিয়ানের ঘুম ভাঙার পরে। তার ঘুম ভাঙিয়ে খারাপ স্বপ্ন দেখে স্বপ্নের কথা আর মনে করতে চাইল না। কিন্তু না চাইতেও দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠেছে। মানুষ সারাদিন যা ভাবে তার একটি খণ্ডাংশ কখনো কখনো স্বপ্নে চলে আসে। গতকাল তার ভাবনা থেকে স্বপ্ন আসেনি, ভয়ঙ্কর স্বপ্ন, যা সে কখনোই কল্পনা করেনি। কখনো কখনো স্বপ্ন আগাম বার্তা দেয়, কিন্তু সুফিয়ান খারাপ কিছু হবে ভাবতে পারল না। স্বপ্ন অর্থহীন হয়, এর ব্যাখ্যা হয় না। মনে মনে স্বীকার করল। ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিল। একটু আরাম লাগছে। চা তৈরি করার জন্য ছোট্ট একটা পাত্রে জল নিল। চুলায় বসিয়ে আগুন ধরিয়ে দিল। মিনিট কয়েক পর জল ফুটতে শুরু করে। সুফিয়ানের সেদিকে খেয়াল নেই। চোখ তার গোলাপ গাছের দিকে। শীঘ্রই গোলাপ ফুটবে। কলির মাথা দেখা যাচ্ছে। গোলাপ ফুটলেই ফারদিনাকে দিবে। শুধু দিবেই না, প্রেম নিবেদন করবে। ভালোবাসি তিনটে শব্দের তার কাছে মূল্য নেই, কিন্তু ফারদিনার ইচ্ছে সুফিয়ান তাকে প্রেম নিবেদন করবে। ফারদিনার ইচ্ছে সে শীঘ্রই পূরণ করবে। মুখের কোণে হাসি চলে আসলো। মুহূর্তেই আবার হাসি বিলীন হয়ে গেল। শেষ রাতের স্বপ্নের কথা মনে পড়ল। একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে ভাবনার পৃথিবী থেকে বিদায় নিল। চায়ের জল ফুটে উপযুক্ত হয়েছে। চা পাতা দিয়ে দিল। মাটির তৈরি কাপে চা ঢেলে নিল। মাটির কাপটি সে নিজের হাতে বানিয়েছে। এতে কোনো রাসায়নিক লেপ থাকে না, তাই সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ। কিন্তু একবারের বেশি মাটির কাপ ব্যবহার করা যায় না। আজ প্রথম করছে। চা হাতে নিয়ে টেবিলে বসলো। চা গরম। ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করা যাক। ততক্ষণে হাতে কলম তুলে নিল। নতুন একটি পৃষ্ঠা নিল। কালির দোয়াতে ডুবে লিখছে। রাতে খাওয়া দাওয়ার পর চোখে ঘুম লেগে যায়। গতকাল সে ইচ্ছে করে ফারদিনার সাথে রাতে দেখা করেনি। ফারদিনাও বলেছে আসবে না। আমিও জোর করিনি। দিনে অনেক সময় ওর সাথে কাটিয়েছি। রাতে ঘুমানোর সময় সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে ওঠে চোখের সামনে। সুন্দরতম মুহূর্তগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। শেষ রাতের দিকে স্বপ্ন দেখি ফারদিনা আজমাতের সাথে ডলে পড়ে কথা বলছে। আমার নাম তুচ্ছ করছে। আমাকে সে ভালোবাসে না। বাঁশির সুর তার কানে পৌঁছায় না। আমি স্বপ্নের ঘোরেই থমকে যাই। পাথরের মতো শক্ত হয়ে যাই আমি। মনে হয়েছে আমি মাটির তৈরি মানুষ না, অন্য ধাতু দিয়ে তৈরি। ভীষণ কষ্ট হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ফজরের আজানের সুরে ঘুম ভাঙে আমার। তখন বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছি। লোকে বলে স্বপ্ন কারো কাছে বলতে নেই, কিন্তু আমি রাঙ্গার কাছে বলেছি। হাত থামালো সুফিয়ান। ডাক আসে তার। সুফিয়ান ভাই, ঘরে আছেন? সুলেমানের কণ্ঠ। সুফিয়ান খাতা বন্ধ করে বাইরে আসলো। মুখের চিন্তার ছাপ দূর করে হাসতে চাচ্ছে। নিজেকে স্বাভাবিক করতে চাচ্ছে, পারছে না। হাসি আসছে না। বেজা মুখখানা দেখল সুলেমান। সেজে গুছে এসেছে ও। আপনাকে ওরকম দেখাচ্ছে কেন? কিরকম? সুফিয়ান বারান্দায় বসে সিগারেট ধরালো। গত দুদিন ধরে সিগারেট কম খাওয়া হচ্ছে। আজ চেয়েছিল খাবেই না। দুশ্চিন্তার কারণে সিগারেট ধরালো। লম্বা লম্বা টানে দোয়া ছাড়লো। মনে হয় খুব চিন্তিত। সুফিয়ান স্বপ্নের কথা সুলেমানকে বলল। স্বপ্নের কথা কাউকে বললে কিছু হয় না, লোকে ভুল বলে। সুলেমান তার স্বপ্নের কথা শুনে বলল, স্বপ্নের কথা কাউকে বলতে নাই। আপনি বলেছেন কাউকে? রাঙ্গাকে? ও কি বলল? ও ওর বাসায় বলেছে স্বপ্নের অর্থ হয় না। বলেছে? হুম। যাক, তাহলে তো ভালোই। আপনি এসব নিয়ে চিন্তা কইরেন না। যাবেন না? কোথায়? সুফিয়ান চোখ তুলে তাকালো। আজ মেলা, ভুলে গেলেন? সব কৃষকরা এবং গ্রামের সবাই নদীর পাড়ে উপস্থিত হবে। বিশাল করে মেলার আয়োজন করা হয়েছে। সুফিয়ান সত্যিই ভুলে গিয়েছিল। গতকাল আদিব বলে গিয়েছিল উপস্থিত থাকতে।
গ্রামের সবাই আজকের দিনে মেলায় আনন্দ করবে, নাচ গানের ব্যবস্থা করা হয়। বলল তালুকদার বাড়ির সবাই গিয়েছে? না, সবে তো সবাই যাওয়া শুরু করেছে। তারা তো প্রধান অতিথি। শুনেছি কৃষ্ণপুর গ্রামের লোকেরাও আসে। ওনারা কি প্রতি বছরই আসে? আপনি যাবেন? তোরা যা। আমার ইচ্ছে করছে না যেতে। বিকেল হওয়ার আগেই সিদ্ধান্ত বদলালে যাব। তার কথাগুলো গম্ভীর শোনালো। সুলেমানের কাছে সুফিয়ানের আচরণ অদ্ভুত লাগলো। সুলেমান আর কিছু না বলে চলে যায়। আলিমনগর গ্রামে রাজস্ব আদায়ের শেষের দিনটা গ্রামবাসীর কাছে উৎসবের মতো। সারা বছর জমি জমার হিসাব, ধান কাটার যজ্ঞি, খাজনা মেটানোর তাড়া, সবকিছু পেরিয়ে আসে সেই প্রতীক্ষিত দিন। আলিমনগরের বার্ষিক মেলা। নদীর পার ঘেঁষে এক বিস্তীর্ণ বালুচরে বসে সেই মেলা। দূর দূরান্তের হাটের লোকেরা, গাঁয়ের কৃষক, জেলে, কুমার, কোমর সবাই আসে এখানে। যেন এই একদিনে পুরো গ্রামের প্রাণ জেগে ওঠে। মেলার আগের রাত থেকেই নদীর বাতাসে অন্যরকম গন্ধ মেশে। কোথাও মাটির হাঁড়িতে ফুটছে মিষ্টির গুড়ের পায়েস, কোথাও কোমরেরা সাজাচ্ছে মাটির বাঁশি, খেলনা, ঘোড়া আর লাল রঙের পুতুল। দূর থেকে দেখা যায় যেন আকাশ জুড়ে জ্বলছে ছোট ছোট তেলের প্রদীপ। মেলা প্রাঙ্গণের চারপাশে যেন রঙিন হয়ে উঠেছে। সকালের সূর্য ওঠেনি, কিন্তু শুরু হয় কোলাহল। গ্রামের পথ জুড়ে মানুষ, গরুর গাড়ি, পালকি, পায়ে হেঁটে আসা দল বেঁধে নারী পুরুষ, কেউ মাথায় চাঁদি, কেউ হাতে মাটির হাঁড়ি নিয়ে এগিয়ে আসে মেলার দিকে। শিশুদের চোখে উজ্জ্বল আলো। তাদের কাছে মেলাই পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময়। বাঁশের মাটিতে বাঁধা পতাকাগুলো বাতাসে দুলছে, লাল, নীল, হলুদ কাপড়ে মোড়ানো সেই খুঁটিগুলো যেন গ্রামের আনন্দের প্রতীক। মেলা বসেছে তিন ভাগে। প্রথম ভাগে দোকানপাট, গুড়, চিড়া, মুড়ি, তেল, খেলনা, কাপড়, কাঠের তৈরি গয়না, সারি সারি দোকান। দোকানদাররা উচ্চস্বরে ডাক দিচ্ছে, এই দেখো মিঠাই, এই 1 পয়সার 2টা। পাশের দোকানে বাজছে ঢোল, তার সামনে দাঁড়িয়ে কেউ আবার বাঁশি বাজাচ্ছে। বাতাসে মিষ্টির গন্ধ, গুড়ের মিষ্টি আর মানুষের শরীরের ঘাম মিশে এক অদ্ভুত গন্ধ তৈরি করেছে, যেটা কেবল মেলাতেই পাওয়া যায়। দ্বিতীয় ভাগে শুরু হয়েছে নাচ গান। খোলা আকাশের নিচে বাঁশের মঞ্চ, তার উপরে ঝুলছে রঙিন কাপড়, ঢাকঢোল বাজছে, বেহালা ও হারমোনিয়ামের সুরে একদল গায়েন গাইছে পালা গান। তাদের গলায় সুর, মুখে হাসি, চোখে আলো। গল্পের তালে তালে গ্রামের মানুষ তালি দিচ্ছে। কেউ হাসছে, আবার কেউ কান পেতে শুনছে। পালা গানের পাশে বসেছে বাইস্কোপওয়ালা। কাঠের বাক্সে চোখ লাগিয়ে দেখা যায় অদ্ভুত সব চলমান ছবি। বাচ্চারা গুচ্ছ গুচ্ছ দাঁড়িয়ে আছে। 1 পয়সা দিয়ে সেই জাদু দেখা যেন জীবনের বড় প্রাপ্তি। তৃতীয় ভাগে আছে পশুর হাট। গরু, ছাগল, ঘোড়া সবই এখানে আসে বিক্রির জন্য। কৃষকেরা গরুর দাঁত দেখে, দড়ি টেনে দেখে শক্তি মাপে, কারোর গলায় দরদি আওয়াজ, এই গরুটা দেখো, দান খায় কম, দুধ দেয় বেশি। হাটের ভেতর কাদা, গরুর পায়ের জলে ছিটকে পড়ছে মানুষের গায়ে। তবুও কারোর মুখে বিরক্তি নেই। সবাই মুগ্ধ, উত্তেজিত। কারোর চোখে নতুন গরু কেনার স্বপ্ন, কারো মনে পুরনো গরু বিক্রি করার কিছু টাকা হাতে আসার আশ্বাস। জমিদার রশিদ তালুকদারের জন্য আলাদা মঞ্চ করা হয়েছে। সে বসে আছে মনোভাব নিয়ে, পরনে জমকালো পোশাক। কেউ কেউ এসে আদব এবং সম্মানের সাথে রশিদকে ফুল দিয়ে সম্মান জানাচ্ছে। পিছনে দাঁড়িয়ে অনুচারীগণ চোখ ঘুরিয়ে চারদিক দেখছে। রায়ান, সায়েম, আরিফ একসাথে বসে গল্প করছে। ফারদিনা ও ঝিলমিল পাশাপাশি বসা। গ্রামের ছোট বড় অনেকেই ফারদিনার রূপ দেখছে। সচরাচর তালুকদার বাড়ির মেয়েকে কেউ দেখে না, আজ দেখছে। একজন অন্যজনের কানে ফিসফিস করছে। অন- কিন্তু মন আজ ভীষণ ভারী ফারদিনার। মেলায় এসে সে একবার চোখ তুলে অবধি চারদিক দেখেনি। ঝিলমিল জিজ্ঞেস করলো, তোর মন খারাপ কেন? সুফিয়ান আসে নাই দেখা? আইবো, তবে তো মেলা শুরু। সবে তো মেলা শুরু। ফারদিনা মর্মাহত মুখে বলল, আমি অন্য কারণে চিন্তিত। কি কারণ? ঝিলমিল ঝুঁকে জিজ্ঞেস করলো, গতকাল রাতে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। রীতিমতো দম আটকে যাওয়ার উপক্রম। কি দেখেছিস? আমি দেখলাম আজমাতের সাথে আমি মিশছি। ওর কাছে সুফিয়ানের দুর্নাম করছি। ওর কাছে সুফিয়ানের দুর্নাম করছি। সুফিয়ানের বাঁশির সুর আমি শুনতে পাচ্ছি না। তারপর তার মধ্যে তুই একটা চিঠি নিয়ে এসেছিস। চিঠিতে লেখা ছিল, আমি যাকে ভরসা করছি সে সব থেকে বড় শত্রু আমার। আমি, আব্বা, 4 ভাই তোকে আর সুফিয়ানকে বেশি ভরসা করি।
ঝিলমিল হেসে উড়িয়ে দিয়ে বলল, এসব তোর মনের ভুলভাল ভাবনা। ফারদিনা এবার আহত কণ্ঠে বলল, আমি আরো একটা স্বপ্ন দেখেছি। স্পষ্ট ছিল না, তবে এরকম। সুফিয়ান ক্রোধের আগুনে আমাকে মেরে ফেলেছে, শ্বাস রোধ করে। ঝিলমিল ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, স্বপ্ন কখনো সত্যি হয় না। চল বায়োস্কোপ ওয়ালার ওইখানে যাই, উনি অনেক দৃশ্য দেখায়, আমরাও দেখি। ফারদিনা না করলো। ঝিলমিল শুনল না। বায়োস্কোপ ওয়ালার কাছে গিয়ে ফারদিনার কাঠের বক্সে চিত্র দেখছে। চিত্রটি একটি গ্রামের। একজন রাখাল ছেলে বসে বসে বাঁশি বাজাচ্ছে, সুদর্শন যুবক। তার বাঁশির সুর শুনে জমিদারের কন্যা ছুটে এসেছে। দৃশ্য পাল্টালো। বাঁশিওয়ালা তার পিছনে দাঁড়িয়ে হঠাৎ তার মুখ চেপে ধরলো। ফারদিনা চমকে গেল, বায়োস্কোপ থেকে ছুটে সরে গেল। ঝিলমিল বলল, দৃশ্যটা সুন্দর আসিল না? তুই কি দেখলি? বিমর্ষ রূপে তলিয়ে গেল ফারদিনা। একজন বাঁশিওয়ালা বাঁশি বাজাইছে, তার সুর শুইনা একজন সুন্দরী কন্যা দৌড়াইয়া আইল। পরের দৃশ্যে তার বিয়া হইল। বলেই হাসল ঝিলমিল। ফারদিনা গম্ভীর মুখে চোখ মাটিতে নিল। চোখে মুখে হতাশার ছাপ দেখে ঝিলমিল জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আজ তোকে এমন লাগছে কেন? ফারদিনা চোখ তুলে বলল, আমি অন্য কিছু দেখলাম। বাঁশিওয়ালা ছুটে আসা মেয়েটিকে মেরে ফেলতে চাচ্ছে। তার কথা তোয়াক্কা না করে ঝিলমিল বলল, তুই যা স্বপ্নে দেখেছিস সে গোর থাইকা গেছে। নদীর তীরে হাঁটি, ওই দিকটায় যাই, মেলা থেকে দূরে, তোর ভালো লাগবে। সূর্যের আলো উঁকি মেরে আবারও মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। বাতাস বইছে, মেলা থেকে সবার কোলাহল শোনা যাচ্ছে। ফারদিনা উদ্ভ্রান্ত পথিকের মতো হাঁটছে। ঝিলমিল মনের সুখে বাজা পিঠা খাচ্ছে। ফারদিনাকে পিঠা সেদে বলল, নে পিঠা খা। মজা করিস না, পিঠা খাইলে মন ভালো থাকে। খাবি? খাবো না। ঝিলমিল মুখ বেঁচে দিয়ে বলল, তুই পিঠা খাবি কেন? তুই খাবি সুফিয়ান রে। বলে জিব্বা কামড় দিল। মুখ ফসকে বেরিয়ে গেছে বাক্যটি। ফারদিনা বিদ্ধ চোখে তাকালো ওর দিকে। ঝিলমিল হেসে বলল, জ্বালাইয়া মাথা খাবার কথা কইতেছিলাম। আচ্ছা, সুফিয়ান আজ আইল না কেন? ও আমাকে হয়তো ভালোই বাসে না। ঝিলমিল অগ্রাহ্য করলো তার কথা। কোনো প্রতিক্রিয়া করল না। নদীর তীরে কিছু নৌকা বাঁধা, ঘাসে তীর সবুজ হয়ে আছে। ফারদিনা পা হালকা করে ভিজিয়ে ঘাসের উপর বসলো। হাঁটুর উপর হাত রেখে থুতনির বর রাখলো। কানে শু শু শব্দ আসছে বাতাসের। ঝিলমিল খাওয়া ছেড়ে বলল, তোর এত মন খারাপ? তোর শুকনা মুখ আমার মোটেই ভালো লাগতেছে না। কি সব স্বপ্ন দেখছিস? দেখ, স্বপ্ন সত্যি হয় না। তবে সুফিয়ান কেন মেলাতে আসলো না? হয়তো তার কাজ আছে, তাই আসে নাই। তার লেগে মন খারাপ করবি? ঝিলমিলের কণ্ঠ ক্লান্ত। ফারদিনা কিছু না বলে নদীর ঢেউয়ের দিকে চেয়ে রইল। কোনো জবাব দিল না। দুপুর গড়িয়ে বিকেল নামছে। সূর্যের আলো ডলে পড়ছে নদীর জলে। আর সেই সঙ্গে মেলায় চূড়ান্ত রূপ। ডোলের আওয়াজ আরো জোরে বাজলো। দোকানের সামনে ভিড় আরো ঘন হলো। মেয়েরা শাড়ি আঁচল দিয়ে গাম মুছে হাসছে। কিশোররা ঘুরে উড়াচ্ছে, আর শিশুরা ঘুরছে। নগর দোলায় উঠছে, নামছে, চিৎকার আকাশ কাঁপছে। এক পাশে চলছে যাত্রা, আরেক পাশে জাদু দেখাচ্ছে এক জাদুকর। সে মাটিতে পাটি পেতে পাখি উড়িয়ে দিচ্ছে, ফুল বের করছে হাতার ভিতর থেকে। চারদিকে হাসি, বিস্ময় আর হাততালির ঝড়। এক সময় সায়েম ফারদিনাকে কোথাও দেখতে পেল না। একজন অনুচারীকে বলল, ফারদিনা কোথায় আছে খুঁজে দেখ, জলদি। অনুচারী মাথা নাকাত করে সম্মতি জানালো। আকাশে মেঘ ডেকে যাচ্ছে, সূর্যের আলো দেখা যাচ্ছে না। চারদিকে আবছা কুয়াশা ডুবে যাচ্ছে। ঝিলমিল ফারদিনাকে বলল, তুই সুফিয়ান রে অনেক ভালোবাসস, তাই না? ফারদিনা নিচু কণ্ঠে হুঁ শব্দে উত্তর করলো, সুফিয়ান আসে নাই বইলা তোর মন খারাপ? মাথায় আওড়ালো, হুঁ। এখন যদি দেখো সুফিয়ান তোর পাশে। নির্বিকার প্রশ্ন ঝিলমিলের। ফারদিনা আত্মবিশ্বাসের সাথে বলল, আসবে না। আমাকে ও ভালোবাসে না। তুই নিশ্চিত? তা নয় তো কি। তোমার আত্মবিশ্বাস দেখে আমি অবাক। সুফিয়ানের কণ্ঠ। ফারদিনা দ্রুত চাহনিতে পিছন ঘুরল। সুফিয়ান দাঁড়িয়েছিল। এরপর ফারদিনার পাশে বসলো। ফারদিনা চোখ বড় করে থ হয়ে তাকিয়ে রইল। ঝিলমিল হেসে বলল, আমি তারে দেখাই তোরে এই প্রশ্ন করছি। দূর থেকে গোড়া নিয়ে আইতে দেখছি। আমারে ইশারায় তোরে কইতে মানা করছে। ফারদিনা মুখে হাসি ইচ্ছে করে লুকালো। হাসি চেপে রাখাও কষ্টের। সে বুঝতে দিবে না সে খুশি হয়েছে সুফিয়ানকে দেখে। ঝিলমিলের দিকে ঘুরে বলল, তুই আমার সাথে মজা করেছিস না? এর শোধ নেব। সুফিয়ান বলল, ওর দোষ নেই, আমাকে বকো। ফারদিনা কিছু বলল না। ঝিলমিল বলল, আমি দূরে যাই, তোরা কথা ক। ফারদিনা এখন রেগে নাই, কিন্তু চোখের সামনে ভেসে উঠেছে রাতের স্বপ্ন। কঠিন স্বপ্ন। তখন থেকেই তার ভেতরে ভয়, আতঙ্ক বিরাজ করছে। সুফিয়ানকে বলা দরকার, নাকি সে চিন্তা করবে?
আবার ভাবলো সে হয়তো অগ্রাহ্য করে উড়িয়ে দিবে, বলবে স্বপ্ন কখনো সত্যি হয় না, স্বপ্নের গোর কেটে গেলে বয়ও কেটে যাবে। সে বলতে চাইল না। মন খারাপ? সুফিয়ান বিমর্ষ কণ্ঠে জিজ্ঞেস করলো। না। চুপ করে আছো যে? আমার সাথে কথা বলবে না? ফারদিনা দুচোখ সহ ভ্রু কুঁচকে কিঞ্চিত বিস্ময়ে তাকালো সুফিয়ানের দিকে। সুফিয়ানের কণ্ঠে আজ রেশ নেই। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। নিষ্প্রাণ দেখাচ্ছে তার মুখখানি। সুফিয়ানের চেহারা থেকে এরূপ অভিব্যক্ত যেন কিছুতেই যাচ্ছে না। সুফিয়ান ফারদিনাকে চুপ থাকতে দেখে বলল, আজ ময়না পাখি শান্ত কেন? এত চুপচাপ ক্লান্ত চেহারা তোমার সাথে যাচ্ছে না। ফারদিনা এখন আরেকটু দ্বিধায় পড়ল। তার ভাবনা সুফিয়ানের ভাবনার সাথে কিভাবে মিলল? তার ভাবনার শহর থেকে যেন সুফিয়ান তাকে পাল্টা প্রশ্ন করল। ফারদিনা বলল, তুমি আসতে দেরি করেছ, তাই মন খারাপ। মেয়েরা মিথ্যে বললে ওদের চোখ তা বলে দেয়। তুমি মিথ্যে বলছ। আমি আসতে দেরি করেছি, এর জন্য একটু মন খারাপ হয়েছে। কিন্তু তুমি বিষণ্ণতায় ভুগছো মেয়ে। ফারদিনা কিছুতেই স্বপ্নের কথা বলতে চাইছে না। এখন কি জবাব দিবে? মাথা নিচু করে নখ খুঁড়তে শুরু করলো। সুফিয়ান শীতের শালটাকে ডান হাতের নিচ থেকে নিয়ে বাঁ কাঁধে রাখলো। সিগারেট বের করলো। বাতাসে দুবার সিগারেট ধরাতে ব্যর্থ হয়। তৃতীয়বার ধরাতে পারল। ফারদিনার মুখ গম্ভীর। সুফিয়ান ফারদিনার দিকে ঝুঁকে বলল, জানো আমি কি স্বপ্ন দেখেছি? ফারদিনা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। চোখে মুখে প্রশ্ন ফুটে উঠল। সেও স্বপ্ন দেখেছে? কি দেখেছে? ফারদিনা আগ্রহ প্রকাশ করে বলল, কি দেখেছ? তুমি দলাবিলাইয়ের সাথে প্রেম করছো। আমার সাথে বেইমানি করেছ। আমার বাঁশির সুর শুনতেই পাওনি। থেমে গেল সুফিয়ান। দৃষ্টি নদীর উপরে। ফারদিনা বলল, তারপর? সুফিয়ান সিগারেটের দোয়া ছেড়ে বলল, বাকিটা আবছা আবছা দেখেছি। তবে মনে হচ্ছিল আমি তোমাকে মেরে ফেলেছি। বলে আওয়াজ করে হেসে উঠল। ফারদিনা কাছে এই হাসি রহস্যময় মনে হলো। বলল, হাসছো কেন? সুফিয়ান মোহময় কণ্ঠে বলল, স্বপ্নরাও স্বপ্নে আমাদের স্বপ্নের জগৎ নিয়ে খেলে। নয়তো যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে কি কখনো নিজের হাতে মারা যায়? ফারদিনার দু চোখে আতঙ্ক ছড়িয়ে জল নামলো, ডুব গিলল। দুজন মানুষ একই দিনে একই স্বপ্ন কিভাবে দেখলো? সে যেন প্রশ্নের জগতে হারিয়ে গেল।